আসসালামু রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করছি তোমার প্রত্যেকে আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছে। আজকে আমি কথা বলবো কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের রসায়নের ধারণার গুরুত্বপূর্ণ 3টি প্রশ্ন নিয়ে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, পিঁপড়া কামড় দিলে যে ক্ষতস্থান তৈরি হয় সেখানে চুন কেন লাগানো হয়, চুন কেন ব্যবহার করা হয়? আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা খুব ভালোভাবে পারো। এরপর আমি একটু বলার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যখন আমরা পিঁপড়ার কামড় খাই তখন পিঁপড়ার কামড়ে যে ব্যথা অনুভূত হয় সে ব্যথায় মূলত শরীর থেকে যে বিষ প্রবেশ করে পিঁপড়া শরীর থেকে, তাতে ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিডের সংকেতটা হলো HCOOH, এখানে কার্বক্সিলিক মূলক রয়েছে COOH। তো ফর্মিক অ্যাসিড থাকে, মানুষ সে পিঁপড়ার কামড়ে জ্বালা যন্ত্রণা নিবারণের জন্য নিশ্চয়ই সেখানে ক্ষতস্থানে কিছু একটা ব্যবহার করবে, সে কিছু একটাই হলো চুন। আমরা সবাই জানি চুন থাকে ক্ষারধর্মী উপাদান। যেহেতু পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড শরীরের ভিতর তৈরি হয়, আমরা সেখানে চুন ব্যবহার করলে ক্ষারধর্মী পদার্থ পাবো। তখন অ্যাসিড এবং ক্ষার একটাকে প্রশমিত করবে, অর্থাৎ আমাদের ব্যথাটা নিবারণ হবে। বিক্রিয়াটি আমি লিখেছি, ফর্মিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম অক্সাইড। চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এবং সেখানে বিক্রিয়া করে ক্যালসিয়াম ফরমেট, তার সাথে পানি তৈরি হবে। তাহলে চুনের যে রাসায়নিক নাম সেটি আমরা সবাই জেনে গেছি যে ক্যালসিয়াম অক্সাইড, তার সাথে ফর্মিক অ্যাসিডের বিক্রিয়ায় সেখানে তৈরি হবে ক্যালসিয়াম ফরমেট এবং তার সাথে পানি তৈরি হবে। আশা করছি এই প্রশ্নের উত্তরটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, কাঁচা আম। আমরা সবাই জানি কাঁচা আম টক, কিন্তু আম যখন পাকে তখন সেটি আর টক থাকে না, সাধারণত মিষ্টি হয়ে যায়। এখন প্রশ্নটা হলো, এখানে কোন ধরনের পরিবর্তন হয়েছে? রসায়নের প্রথম অধ্যায়ে পরিবর্তন সাধারণত 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে যার আদি এবং শেষ অবস্থা একই থাকে, আর রাসায়নিক পদার্থ হচ্ছে যেখানে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে নতুন পদার্থের তৈরি হয়, নতুন ধর্মবিশিষ্ট হয়, নতুন যৌগ হয়, সেগুলোকে সাধারণত রাসায়নিক পরিবর্তন বলা হয়। যেহেতু আম ছিল কাঁচা এবং কাঁচা আম যেহেতু টক, তাহলে আম পেকে হয়েছে মিষ্টি, অর্থাৎ কাঁচা টক থেকে মিষ্টি যেহেতু হয়েছে, অবশ্যই সেটি হবে রাসায়নিক পরিবর্তন। এখন প্রশ্নটা হলো যে কেন রাসায়নিক পরিবর্তন হবে সে সম্পর্কে একটু কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, তো যেমন সাকজেনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড প্রভৃতি থাকে। এর ফলে কাঁচা আম সাধারণত টক হয়ে থাকে। কিন্তু যখন আম পেকে যায় তখন অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়। তাহলে যখন কাঁচা ছিল তখন সেগুলোতে সাকজেনিক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড ছিল, এর জন্য সেগুলো টক। কিন্তু রাসায়নিক পরিবর্তনের ফলে যখন সেগুলো পাকা হয়ে গেল তখন সেগুলোকে গ্লুকোজ, ফ্রুক্টোজ নামক পদার্থ থাকে, যেগুলো সাধারণত মিষ্টি হয়ে থাকে। তাহলে 2 নং প্রশ্নের উত্তরে আমরা শিখলাম, কাঁচা আম যখন পেকে যায় তখন রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে সাধারণত তার আদি ধর্ম এবং শেষ ধর্মের পার্থক্য দেখা যায়, এজন্য এটাকে আমরা রাসায়নিক পরিবর্তন বলতে পারি। তৃতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে, লোহায় যে মরিচা পড়ে এটি কী ধরনের পরিবর্তন? তো প্রশ্নটার উত্তর প্রশ্নের ভিতরে রয়েছে। যেহেতু লোহা এক কথা এক জিনিস এবং মরিচা ভিন্ন জিনিস, অর্থাৎ আদি ধর্মের সাথে ভৌত শুরু থেকে শেষের সাথে কোনো মিল নেই, তাহলে অবশ্যই সেটি হবে রাসায়নিক পরিবর্তন। আসো আমরা এটি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। সাধারণত লোহা হচ্ছে ধাতু, ভঙ্গুর শক্ত পদার্থ। লোহার উপর সাধারণত বিভিন্ন ধরনের প্রলেপ দেওয়া হয়, কিন্তু যখন সেগুলো পানির সংস্পর্শে আসে তখন সেগুলো থেকে সাধারণত মরিচা সৃষ্টি হয়। লোহার উপর মরিচার পড়ার বিক্রিয়া অনেক ধীরে ধীরে সংঘটিত হয় এবং অনেকগুলো ধাপে সংঘটিত হয়। এ সকল ধাপসমূহের মধ্যে বিভিন্ন জারণ বিক্রিয়া আছে আর একটি বিজারণ বিক্রিয়া আছে। এর জন্য লোহায় মরিচা পড়া বিক্রিয়াটি হলো জারণ বিজারণ বিক্রিয়া। লোহা মরিচা পড়ার জন্য বায়ুমণ্ডলে যে অক্সিজেন রয়েছে এবং পানি রয়েছে, সে 2টি উপাদান প্রয়োজন, অক্সিজেন এবং পানি, এবং তার সাথে বায়ুমণ্ডলে বিয়োজিত হয়ে সেটি সাধারণত হাইড্রোজেন গ্রুপ এবং হাইড্রোক্সিল গ্রুপ তৈরি করে। যখন হাইড্রোজেন গ্রুপ এবং হাইড্রোক্সিল গ্রুপ তৈরি করে এবং আর্দ্র বাতাসে লোহাকে দীর্ঘদিন রাখা হয়, তখন তার উপর সাধারণত ভঙ্গুর ধরনের আস্তরণ তৈরি হয়। এতে করে দেখা যায় যে লোহা তার স্বাভাবিক ধর্ম হারিয়ে ভঙ্গুর পদার্থে পরিণত হয়। তো আমরা প্রথমেই বলেছি যে যার আদি ধর্মের সাথে শেষ ধর্মের মিল থাকবে না
সেখানে যে পরিবর্তনগুলো হবে সেগুলো হবে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা বুঝতে পারলাম লোহায় মরিচা পড়া সাধারণত রাসায়নিক পরিবর্তনের অংশ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর অন্য একটি গুরুত্বপূর্ণ টপিকস এই অধ্যায়ের আছে, সেটি হচ্ছে রাসায়নিক যে সংকেতগুলো আছে, হ্যাজার্ড ঝুঁকির চিহ্নগুলো এবং তাদের যে ব্যবহারগুলো আছে সেগুলো খুব ভালোভাবে পড়লেই প্রথম অধ্যায় থেকে আসা যে কোনো সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা খুব ভালোভাবেই দিতে পারবে। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।